পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস ভুতুড়ে ঘড়ি, আজ দ্বিতীয় পর্ব। কথা হোক, কথা হোক। লাটু বলল, ঘড়িটা আমরা খুঁজব। প্রথমে আমরা দাদুর কাছে গিয়ে নানা রকম প্রশ্ন করে জেনে নেব ঠিক কি কি সকালবেলায় ঘটেছে। কদম বলল, কি লাভ, দাদু তো সত্যি কথা বলবে না। ছানু বলল, শুধু তাই নয়, দাদু অনেক কিছু বানিয়ে বলে, আমাদের কাজ আরো জটিল করে তুলবে। লাটু চোখ কটমট করে তাকিয়ে বলল, তাহলে তোমরা বলতে চাও যে আমাদের দাদু একজন মিথ্যেবাদী? ছানু বলল, মোটেই নয়। কদম বলে, আমরা বলতে চাই আমাদের দাদু ঘড়ি হারানোর ব্যাপার ছাড়া অন্য সব বিষয়েই সত্যবাদী। ছানু যোগ করে বলল, শুধু ঘড়ি নয়, দাদু আরও কিছু কিছু জিনিস হারান, যেমন চটি জুতো, বাঁধানো দাঁত, চশমা, লাঠি, পয়সা। লাটু বাধা দিয়ে বলল, অন্য সব কথা থাক, আমরা শুধু একটা বিষয়ই আজ আলোচনা করব। এইভাবে অনেক তর্ক বিতর্কের পর একটা কাগজে কয়েকটা প্রশ্ন লেখা হলো। দাদুকে এই প্রশ্ন করা হবে, কিন্তু এমনভাবে করা হবে যাতে দাদু বুঝতে না পারেন যে তাকে জেরা করা হচ্ছে। লাটু পরামর্শ দিল, মাথা চুলকোলে দাদু খুব আরাম পায়, অতএব আমি যখন দাদুকে জেরা করব তখন কদম তার মাথা চুলকোবে, আর ছানু তুই দাদুর পায়ের আঙ্গুলগুলো টেনে দিবি। এসব পরামর্শ শেষ করে তিন ভাই বোন উঠল। দিবানিদ্রার পর হারানচন্দ্র বিষণ্ণ মুখে দোতলার বারান্দায় ইজি চেয়ারে পেতে বসেছিলেন। মনটা খুবই খারাপ, তাকে এবারের কেউ বিশ্বাস করে না। তাছাড়া তিনি কশ্চিনকালেও ভূত প্রেত ঈশ্বর কিছুই মানেননি, কিন্তু এখন ঠেকায় পড়ে সবকিছুকেই একরকম স্বীকার করে ফেলতে হবে। হয়তো এটাকে তিনি হেরে যাওয়া বলে মনে করেন। ভূতকেই যদি মানেন তবে ঈশ্বরকে মানতেও দেরি হবে না। ওই যে কি একটা কথা আছে না, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। খুব আনমনে বসেছিলেন হারানচন্দ্র। হঠাৎ তিন নাতি নাতনি এসে হাসি হাসি মুখে তিন দিকে দাঁড়ালো। দাদু, তোমার মাথা চুলকে দেব? দাদু, তোমার পায়ের আঙ্গুল টেনে দিই? তিনজনই বিচ্ছু, তার মধ্যে লাটুটা তার ন্যাওটা। হারানচন্দ্র একটু সন্দেহের চোখে ওদের মুখের দিকে চেয়ে থেকে বলেন, তা দে। কদম আর ছানু দাদুর সেবায় লেগে গেল। হারানচন্দ্র ভারী আরাম পেয়ে চোখ বুজে ফেললেন, ঘুম ঘুম ভাব। লাটু খুব মিঠে গলায় ডাকল, দাদু। আজ সকালে তুমি কি উত্তর দিকে বেড়াতে গিয়েছিলে? উত্তর দিক? তা হবে বোধহয়। ঠিক করে বলো। কেন রে, দিক দিয়ে কি করবি? আমাদের একটা বাজি হয়েছে, বলো না। হ্যাঁ, উত্তর দিকেই। বেড়ানোর সময় তোমার সঙ্গে কারো দেখা হয়েছিল? হয়েছিল বোধহয়। বলো না। আহ, বড্ড জ্বালাচ্ছিস, এখন যা। ছানু বলল, তাহলে কিন্তু পায়ের আঙ্গুল টানবো না। কদম বলল, আমিও মাথা চুলকবো না। দাদু তিনজনকে আর একবার দেখে বললেন, মতলবখানা কি তোদের? হ্যাঁ, আগে বলো। লাটু বলে। হারানচন্দ্র বলেন, হয়েছিল দেখা। কার সঙ্গে? অনেকের সঙ্গে। সব কি মনে থাকে? মনে করে বলো। মাথা চুলকোনো আর পায়ের আঙ্গুল টানার আরামে চোখ বুজে হারানচন্দ্র বললেন, একটা বেটে লোকের সঙ্গে দেখা হয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করলো কটা বাজে। তা আমি একটু লক্ষ্য করে দেখলাম লোকটার মাথায় দুটো শিং আছে। কদম বলল, হ্যাঁ, এটা একদম চলবে না দাদু, গুল। হারানচন্দ্র হার না মেলে বলেন, আর একটা ঢ্যাঙা লোকের সঙ্গেও দেখা হয়েছিল, সেও সময় জানতে চায়। তা দেখলাম এই লোকটার হাতের চেটো আর পায়ের পাতা অবিকল বাঘের থাবার মতো। ছানু আঙ্গুল টানা বন্ধ করে বলল, ভালো হচ্ছে না কিন্তু দাদু, আমি কিন্তু ভয় পাচ্ছি। লাটু হতাশ হয়ে বলে, এরকম করলে তদন্ত এগোবে কি করে বলো তো? হারানচন্দ্র অবাক হয়ে বলেন, কিসের তদন্ত? ছানু বোকার মতো বলে ফেলল, বাহ, তোমার ঘড়িটা চুরি গেছে না, আমরা সেটা খুঁজতে বেরোবো যে। লাটু ছানুর মাথায় একটা গাঁটটা মেরে বলল, বললি কেন? তদন্তের কথা তুই তো বলে ফেললি। ছানু মাথায় হাত বোলাতে বোলাতে কাঁদো কাঁদো হয়ে বলে,
হারানচন্দ্র দুজনের মাঝখানে পড়ে বললেন, বুঝেছি, তোরা ধরে নিয়েছিস যে ঘড়িটা চুরি গেছে, কিন্তু বাস্তবিক তা নয়। ঘড়িটা এক জায়গায় আছে, খুব ভালোই আছে, সেটা ফেরতও পাওয়া যাবে, চিন্তা নেই। লাটু বলল, কোথায় আছে সেটা আমরা জানতে চাই। ঘড়ির ব্যাপারে তোমার যে বদনাম হয়ে যাচ্ছে তা আর আমরা সহ্য করব না। কাকে দিয়েছ বলো? হারানচন্দ্র জটায়ের কথাটা বলতে চান না। বললে কোথাকার জল কোথায় দাঁড়াবে কে বলতে পারে। তিনি ভূত, ভগবান, তন্ত্রমন্ত্র কিছুই মানেন না। এই দুষ্টু নাতি নাতনিরা যদি জানতে পারে যে তার ঘড়িতে ভূত ভর করেছে এবং সেটা শোধন করতে জটাইকে দিয়েছেন, তবে এরা খেপিয়ে মারবে। তিনি একটু চিন্তা করে লাটুর দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, বলতেই হবে, বলতেই হবে। হারানচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাস্তায় হঠাৎ গর্ডন সাহেবের সাথে দেখা হয়ে গেল। গর্ডন তো যন্ত্রপাতি নিয়েই থাকে সারাদিন। ঘড়িটা একটু ফাস্ট যাচ্ছিল বলে তাকে দেখালাম। গর্ডন বলল সারিয়ে দেবে, তাই তাকে দিয়েছি সারাতে। গর্ডন সাহেবের উল্লেখে 3 ভাই বোনের মুখ শুকিয়ে গেল। গর্ডন সাহেবকে ভয় পায় না এমন লোক এই অঞ্চলে কমই আছে, বিশেষ করে বাচ্চারা। তা বলে গর্ডন লোক যে খারাপ তা নয়। বয়স প্রায় হারানচন্দ্রের মতোই হবে। ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা গায়ের রং, খাঁটি সাহেব। সেই ইংরেজ আমল থেকেই এখানে আছে। তার বাপ মাও এখানেই ছিলেন। মরার পর তাদের এখানকারই কারখানায় কবর দেওয়া হয়। গর্ডন আর দেশে ফিরে যায়নি। তার বাপের বিরাট ব্যবসা ছিল কলকাতায়। ছেলের জন্য বিশাল একখানা বাড়ি, প্রচুর টাকা আর কোম্পানির শেয়ার রেখে গেছেন। তাতে গর্ডনের ভালোই চলে যায়। থাকার মধ্যে আছে এক বুড়ি পিসি, ভারী খিটখিটে আর ঝগড়ুটে বলে বুড়িকেও সবাই ভয় খায়। গর্ডন সাহেবের নানাবাদিক, এক গাদা ভয়ঙ্কর চেহারার কুকুর আছে তার। নানা রকম যন্ত্রপাতি তৈরি করার জন্য সে একটা বড় সড়ো ওয়ার্কশপ বানিয়েছে নিজের বাড়িতে। দিনরাত সেখানে খুটখাট দমাসদুম শব্দ হয়। কখনো হঠাৎ গলগল করে হলুদ ধোঁয়া বেরোয় তার ওয়ার্কশপ থেকে, কখনো বা বিটকেল বা রাসায়নিকের গন্ধে বাতাস ভরে যায়। মাঝরাত্রিরে হঠাৎ হয়তো নীল আগুনের শিখা ওঠে আকাশে। প্রথম প্রথম এসব দেখে বিপদ ঘটেছে ভেবে মানুষ ছুটে যেত, এখন গা সওয়া হয়ে গেছে। তবে গর্ডন সাহেবের এসব কাণ্ড দেখে সকলেই তাকে এড়িয়ে চলে। একসময় শোনা গিয়েছিল গর্ডন সাহেব একটা উড়ুক্কু মোটর সাইকেল তৈরি করছে, আর একবার রটে গেল গর্ডন একটা কলের মানুষ তৈরি করছে, এবং সেই কল মানুষ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব করতে পারে। আর একবার গুজব শোনা গেল গর্ডন এমন একটা হাওয়া কল তৈরি করেছে যা দিয়ে ইচ্ছে মতো ঘূর্ণিঝড় সৃষ্টি করা যায়। এগুলো সত্যি না মিথ্যে তা কেউ জানে না, কিন্তু নানা রকম রটনার ফলে সকলেই গর্ডনকে একটু সমঝে চলে। গর্ডন খুব লম্বা চওড়া আর গম্ভীর মানুষ, বড় একটা হাসে টাসে না। হাতে থাকে গাঁটওয়ালা একটা মোটা লাঠি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, চামড়ার ফিতে বাঁধা 3-4টে বিকট কুকুর নিয়ে যখন সে রাস্তায় বেরোয় তখন বাচ্চারা তরাসে গিয়ে তাড়াতাড়ি ঘরে এসে ধোয়। গর্ডনের বাগানে আম, জাম, পেয়ারা কিছু কম নেই, কিন্তু ভয়ে কেউ সেই বাগানের ধারে কাছে যায় না। এক ভয় কুকুরের, আর এক ভয় মাটির নিচেকার চোরাকুঠুরির। মায়েরা দুষ্টু বাচ্চাদের ভয় দেখানোর জন্য চিরকাল বলে এসেছে, গর্ডন সাহেব এসে ধরে নিয়ে গিয়ে পাতাল ঘরে কুলু পেটে রাখবে। তাই দাদুর কাছে গর্ডনের কথা শুনে ছানু কদম আর লাটুরও মুখ শুকিয়ে গেল। কথাটা মিথ্যে নাও হতে পারে, কারণ গর্ডন বাস্তবিকই নানা রকম যন্ত্রবিদ্যা জানে। দাদুর সঙ্গে তার ভাব প্রায় সেই ছেলেবেলা থেকেই। 3 ভাই বোন আবার বাগানে গিয়ে মিটিংয়ে বসল। ছানু বলল, দাদু গর্ডন সাহেবের কথা বলে ঘড়ি হারানোর ব্যাপারটা চাপা দিতে চাইছে। কদম বলল, আমারও তাই মনে হয়। লাটু মাথা নেড়ে বলল, মোটেই নয়, ঘড়িটা একটু বিটকেল দেখতে তো ছিলই। বাবাকে ঠকিয়ে কেউ ঘড়িটা গুছিয়ে দিয়েছে। বিটকেল ঘড়ি গর্ডন সাহেব ছাড়া আর কে সারাবে? দাদু ঠিক কাজই করেছে। কদম বলে বসল, তুই তো দাদুর ল্যাংবোট। ছানু বলল, একদম ল্যাংবোট। দাদু যেদিকে তুইও সেদিকে। দাদু যদি সত্যি কথাই বলে থাকে তবে সেই শিং আর লেজওয়ালা বেটে লোক, থাবাওয়ালা লম্বা লোকের গল্পও সত্যি। লাটু খেকিয়ে উঠে বলে, সত্যি নয় তো শুনে ভয় পাচ্ছিলি কেন?
ছানুও সমান তেজে বলল, তুইও তো দাদুর মতো ভূত মানিস না, ভগবান মানিস না, তাহলে রাতে একা ঘরে শুতে আর বাথরুমে যেতে ভয় পাস কেন? আর কেনই বা পরীক্ষার সময় লুকিয়ে লুকিয়ে সরস্বতীর ছবি প্রণাম করে যাস? এইরকম যখন 3 ভাই বোনে তর্ক চলছে, তখন সেই সময় নিত্যদাস জয় কালী, কলকাতাওয়ালি, জয় শিব শম্ভু, জয় করাল বদনী বলে এসে ফটকে দাঁড়ালো। শুনে 3 ভাই বোন তো থ, কারণ নিত্যদাস পরম বৈষ্ণব, শাক্তদের সে মোটেই পছন্দ করে না। যেমন জটাই দাদু রাধা বা কৃষ্ণের নাম শুনলে তেড়ে মারতে আসেন, তেমনি নিত্যদাস কালীর নাম শুনলে জিভ কাটে। সেই নিত্যদাসের মুখে কালীর জয়ধ্বনি শুনলে কে না মূর্ছা যাবে। 3 জনে দৌড়ে গিয়ে নিত্যদাসকে ঘিরে ধরল। লাটু বলল, তুমি কালীর নাম নিচ্ছ? ব্যাপার কি গো নিত্যদা? নিত্যদাস মাথা নেড়ে বলল, কালীর নাম নেব না তো কার নাম নেব? কালীই তো আসল। তুমি না বৈষ্ণব? সে ছিলাম, আজ সকাল অবধি। জটাই বাবার যা মহিমা দেখলাম তাতে মনে হলো, ছে এতকাল করেছি কি? তন্ত্র সাধনার মতো জিনিস আছে? আজ সকাল থেকে আমি তান্ত্রিক হয়ে গেছি। কি দেখলে বলো না? বলে কদম নিত্যদাসের কাপড় জামা টানা হ্যাচড়া শুরু করে দিল। ও, সে যা দেখলাম দিদি, বলার নয়। চারদিকে যেন ভূতের বৃষ্টি। লম্বা ভূত, পেটে ভূত, চালাক ভূত, গান্ধার ভূত, একেবারে গিজগিজ করছে বাবার থানে। সত্যি? ও মা গো! বলে কদম নিত্যদাসকে জাপটে ধরে। নিত্যদাস তাকে কোলে নিয়ে হেসে বলে, ভয় কি দিদি? জটাই বাবার মহিমায় ভূতেরা সব চাকর বাকর হয়ে আছে। ভূতে গান গাইছে, ভূতে বাসন মাজছে, ভূতে বাবার পা দাবাচ্ছে। ওহ, সে যা দৃশ্য! লাটু চাপা গলায় বলল, গুল। নিত্যদাস মাথা চুলকে বলল, হ্যাঁ, গুলো দিচ্ছে তারা। নিজের চোখে দেখলাম। কয়লার গুঁড়ো, গোবর আর মাটি মেখে এত বড় বড় গুল দিচ্ছে রোদে বসে। লাটু বলল, আর মিথ্যে কথা বলো না তো নিত্যদা, ভূত তুমি মোটেই দেখনি। নিত্যদাস কথাটা না শোনার ভান করে হঠাৎ হুঙ্কার দেয়, জয় কালী কলকাতাওয়ালি, জয় শিব শম্ভু। ছানু লাটুর দিকে চেয়ে বলে, দাদুর মতো তুইও সবকিছু উড়িয়ে দিস। জটাই দাদুর একটা ভূত তো আছেই, বাঞ্ছারাম, ওটাও গুল। নিত্যদাস জিভ কেটে বলে, সে কি কথা? বাবার মুখ দিয়ে জীবনে একটাও মিথ্যে কথা বেরোয়নি। বাঞ্ছারাম তো আছেই, বাঞ্ছা সীতাও আছে, নিজের চোখে দেখেছি। লাটু চোখ পাকিয়ে বলে, কি দেখেছ? আমরা গিয়ে যদি তাদের দেখা না পাই তাহলে কিন্তু ভালো হবে না নিত্যদা। নিত্যদাস একগাল হেসে কদমকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, দেখা পাবে বই কি, তবে দেখার চোখ চাই। প্রথমটাই আমি বুঝতে পারিনি কিনা। লাটু বলল, সে কি রকম? নিত্যদাস বলে, কাউকে বলো না কিন্তু। ব্যাপারটা হলো, বাবার থানে সকালে গিয়ে একটু বসেছি, হঠাৎ কারা যেন কাছে পিঠে কথাবার্তা বলতে শুরু করলো, কিন্তু কাউকে দেখছি না। স্পষ্ট শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে ভুতুড়ে ভাষায় কথা বলছে। নিরিক পরক করে বুঝলাম কথাবার্তা হচ্ছে ঘড়ির ভিতর। ঘড়ির ভিতর? 3 জন একসঙ্গে চেঁচিয়ে ওঠে। তাহলে আর বলছি কি, কিন্তু সে ঘড়িও যে সে ঘড়ি নয়, পাক্কা ভুতুড়ে বিটকেল এক ঘড়ি। ঠাহর করে দেখলাম ঘড়ির 2টো কাঁটাই কথাবার্তা বলছে। তখন বুঝতে আর অসুবিধা হলো না। বাবা যোগ বলে বাঞ্ছারাম আর বাঞ্চা সীতাকে ঘড়ির 2টো কাঁটা করে রেখে দিয়েছেন। বড় কাঁটাটা বাঞ্ছারাম, ছোটটা তার বউ বাঞ্চা সীতা। লাটু ধমকে ওঠে, ঘড়িটা কি জটাই দাদুর কাছে আছে? নিত্যদাস একগাল হেসে বলে, তবে আর কোথায়, সে এক অশৈরী ঘড়ি ভাই। আসল ঘড়ি তো নয়, স্বয়ং শিব বাবার তপস্যায় খুশি হয়ে নিজে এসে দিয়ে গেছেন। 3 ভাই বোনে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। লাটু উত্তেজিত হয়ে বলে ওঠে, ঘড়ি তাহলে জটাই দাদুর কাছে আছে। কদম বলল, দাদু মিথ্যে কথা বলেছে। ছানু বলল, দাদু গুল মেরেছে। লাটু কটমট করে ভাই বোনের দিকে চেয়ে থেকে একটা ধমক দিল, চপ, গুরুজন সম্পর্কে শ্রদ্ধা রেখে কথা বলবি। নিত্যদাস ভিক্ষে নিয়ে বিদায় হওয়ার পরেই 3 ভাই বোনে জটাই তান্ত্রিকের বাড়ি রওনা হলো। সন্ধে হয়ে এসেছে।
শহরের একেবারে ধারে নির্জন জায়গায় গাছ গাছালিতে ঘেরা জায়গাটায় এলেই কেমন গা ছমছম করে। একটু দূরেই নদী, নদীর ধারে শ্মশান। সন্ধ্যের মুখে গাছ গাছালি পাখিতে ভরে গেছে। পাখিদের ডাক ও ঝগড়ার শব্দে জায়গাটা যেন আরো ছমছম করছে। জটাইতান্ত্রিকের বাড়ি খুবই পুরনো। আসল বাড়িটা খুব বড় ছিল। এখন কয়েকটা থাম আর নোনা ধরা দেয়াল ছাড়া বাকিটা ধ্বংসস্তূপ। তার মধ্যেই দুখানা ইটের ঘর কোনো রকমে দাঁড়িয়ে আছে। সামনে মস্ত উঠান, উঠোনে কয়েকটা বেলগাছ। তিনজনে খুব সন্তর্পণে আগর ঠেলে উঠোনে ঢুকল। কেউ কোথাও নেই। লাটু ডাকল, জটাই দাদু, ও জটাই দাদু। কেউ সাড়া দিল না। ছানু ভয়ে ভয়ে বলল, জটাই দাদু বোধহয় বাড়ি নেই, চল পালিয়ে যাই। লাটু খিচিয়ে উঠে বলে, নেই তো ঘরের দরজা খোলা কেন? কদম বলে, হয়তো জটাই দাদু ধ্যান ট্যান করছে। লাটুরও একটু ভয় ভয় করছিল, কিন্তু ভাই বোনের সামনে সেটা পাছে প্রকাশ হয়ে যায় সেই ভয়ে সে গট গট করে গিয়ে ঘরে ঢুকল। তারপরেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। জটাইতান্ত্রিক ঘরের মেঝের উপর হয়ে পড়ে আছেন। জ্ঞান নেই, কিংবা মারাও গিয়ে থাকতে পারেন। লাটু ভয় পেলেও চেঁচালো না, ঘড়ির দিকে চেয়ে দেখতে লাগলো। আচমকা সে বাতাসে একটা কড়া চুরুটের গন্ধ পায়। গর্ডন যে সবসময় চুরুট খায় এটা সবাই জানে। তিন ভাই বোনের চেঁচামেচি শুনে লোকজন ছুটে এলো। অনেক জলের ঝাপটা, পাখার বাতাস, জুতোর শুকতলা আর পোড়া কাগজের গন্ধ শোকানো সত্ত্বেও জটাইতান্ত্রিকের জ্ঞান ফিরল না। ডাক্তার এসে স্মেলিং সল্টের শিশি ধরলেন নাকে। জটাইতান্ত্রিক তাতেও নড়লেন না। ডাক্তার চিন্তিত মুখে বললেন, অসুখটা ঘোরালো মনে হচ্ছে, হাসপাতালে পাঠানো দরকার। জটায়ের অসুখের গোলমালে ঘড়ির ব্যাপারটা চাপা পড়ে গেল। লাটু আর কদম আর ছানুরও ঘড়ির কথা মনেই রইল না। হাসপাতালের ডাক্তাররা জটাইকে পরীক্ষা করে মাথা চুলকোতে লাগলেন। অসুখটা যে কি তারা বুঝতে পারছেন না। হার্ট ঠিক আছে, নাড়িও চলছে ঠিকভাবে, ব্লাড প্রেশার স্বাভাবিক, তাহলে হলোটা কি? সারা রাত নানা রকম চিকিৎসা চলল। ভোরের দিকে হঠাৎ জটাই চোখ মেলে তাকিয়ে বিড়বিড় করে এক অচেনা ভাষায় কথা বলতে লাগলেন। চোখ দুটোর দৃষ্টি অস্বাভাবিক। হারানচন্দ্র বন্ধুকে দেখতে গিয়েছিলেন। জটাই তার দিকে চেয়ে বললেন, লুলু, রাম রাহা রাম রাহা, খুচখুচ নানটাক রিকি বুদবুদ। ডাক্তাররা চাপা গলায় হারানচন্দ্রকে জানালেন, মাথাটা একদম গেছে, সাবধানে কথা বলবেন, কামড়ে দিতে পারে। হারানচন্দ্রের মুখ শুকিয়ে গেল। জটাইকে তিনি এমনিতেই পাগল বলে জানেন, তার উপর আবার পাগলামির কি দরকার? জটাই ধমকের স্বরে হারানচন্দ্রকে বললেন, রাম রাহা নানটাং রেডাকালি। হারানচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, ক্রাঁচ ক্রাঁচ, হ্যাঁ তাও বটে, তুমি একটু ঠান্ডা হও জটাই। জটাই হঠাৎ হো হো করে হাসতে লাগলেন। হারানচন্দ্র একটু পিছিয়ে গিয়ে বললেন, হাসির কথা বলছো নাকি? তা ভালো, আমিও একটু হাসি তাহলে, হা হা হা। জটাই উঠে বসলেন। তারপর অত্যন্ত গম্ভীর মুখে ফিসফিস করে বললেন, খুচখুচ লুলু রাম রাহা। হারানচন্দ্র ভোরকে গিয়ে উঠে পড়লেন। বললেন, সবই ঠিক কথা বলছো হে জটাই, সবই বুঝতে পারছি, আজ তাহলে আসি। হারানচন্দ্র হঠাৎ রাস্তায় এসে হাঁটতে হাঁটতে খুবই অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। রাম রাহা, ক্রাচ ক্রাচ, নানটাং রেডাকালি কথাগুলো এমনিতে অর্থহীন এবং অচেনা বটে, কিন্তু এর আগে ঠিক এই রকমই সব শব্দ তিনি যেন কোথায় শুনেছেন। কোথায়? খুব সম্প্রতি শুনেছেন বলেই মনে হচ্ছে। হাসপাতালের সামনে একটা মস্ত শিশু গাছের তলায় নিত্যদাস বসেছিল। খুব শুকনো, চোখের দৃষ্টি ভারী ছলছলে। হারানচন্দ্রকে দেখে নিত্যদাস উঠে দাঁড়িয়ে বলল, জয় কালী কলকাতাওয়ালি, জয় শিব শম্ভ। হারানচন্দ্র চমকে উঠে বলেন, তুই আবার কবে থেকে কালী ভক্ত হলি? আগে সবই প্রভুর কৃপা। তা প্রভুকে কেমন দেখলেন? ভালো নয় রে, মাথা খারাপের লক্ষণ। নিত্যদাস হাসল না,
তবে গম্ভীর হয়ে খুব দৃঢ় স্বরে বলল, আগে ওসব ডাক্তারদের চালাকি, প্রভুর সমাধি অবস্থা চলছে। সে আবার কি? আপনি নাস্তিক মানুষ, ঠিক বুঝবেন না। সমাধি কি জিনিস সে আমি জানি, সবই বুঝরুকি। তা জটায়ের সেসব হয়নি, উদ্ভট সব কথা বেরোচ্ছে মুখ দিয়ে। তা তো বেরোবেই, দেবতারা সব এ সময় কথা বলেন, ও তো ওদের মুখ দিয়ে। তা কি বলছেন প্রভু? অদ্ভুত সব শব্দ, নানটাং, রামরাহা, রেডাকালি। হ্যাঁ, বলেন কি? এই যে আমি নিজের কানে কালকেই ভূতেদের বলতে শুনেছি। প্রভুর কাছে বসেছিলাম সকালে, ভূতপ্রেতরা সব জুটল এসে চারধারে, দারুণ মাইফেল। তুইও শুনেছিস? আগে একেবারে সকর্ণে। বাঞ্ছারাম, বাঞ্ছা সীতা আর তাদের সাকরেদরা ওই ভাষাতেই কথা বলে কিনা। কথাটা হারানচন্দ্রের খুব অবিশ্বাস হলো না। হঠাৎ তার মনে পড়ল, সেদিন রাত্রে ঘড়ি বালিশের তলায় নিয়ে শুয়েছিলেন, তখন সারা রাত সে সব অশরীরী কথাবার্তা তার কানে এসেছে। তার মধ্যে এই সব অদ্ভুত শব্দ ছিল বটে। হারানচন্দ্র অস্ফুট কণ্ঠে বলে উঠলেন, রাম রাম, কি যে ভূতরে কাণ্ড শুরু হলো। নিত্যদাস হঠাৎ জয়কালী বলে হারানচন্দ্রের পায়ের গোড়ায় উপুর হয়ে বসে মাথা নাড়তে লাগল। কি বললেন? রাম রাম? এই যে ভূতের মুখে রাম নাম গো কর্তা। হ্যাঁ, ঘোর নাস্তিকও প্রভুর মহিমায় রাম নাম করতে লেগেছে। ওরে বাবা, এ যে একেবারে দক্ষযোগ্য কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন প্রভু। হারানচন্দ্র লজ্জা পেয়ে বললেন, দুর্বোকা, রাম রাম কি আর ভূতের ভয় করেছি নাকি? রাম রাম বলেছি ঘেন্নায়। তা সে যাই হোক, জটাইটা খুব ভাবিয়ে তুলেছে। নিত্যদাস মাথা নেড়ে বলে, কোনো ভয় নেই, আমি বলেছি প্রভুর এখন সমাধি চলছে, পিশাচ ভাব, সমাধিটা কেটে গেলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। হারানচন্দ্র হাঁটতে হাঁটতে কি একটু ভেবে জটায়ের বাসার দিকে চলতে লাগলেন। যত নষ্টের মূল সেই ঘড়িটা, তাকে আর একবার ভালো করে দেখতে হবে। জটাই যখন ভূতের গল্পটা বলেছিল তখন তার ভালো বিশ্বাস হয়নি বটে, কিন্তু এখন নানা ঘটনা প্রত্যক্ষ করে তার মনে হচ্ছে ঘড়িটা বিশেষ পয়া নয়। জটাইতান্ত্রিকের ভগ্ন স্তূপের মতো বাড়ির সামনে দাঁড়িয়ে একটু দ্বিধাবোধ করলেন হারানচন্দ্র। একদম একা ঘড়িটার কাছে যেতে এই দিনের বেলাতেও তার সাহস হচ্ছিল না। কিছুক্ষণ দোনোমনো করে তিনি অবশ্য ঢুকলেন। উঠোন পেরিয়ে ঘরে উকি দিলেন। জটায়ের ঘর তালা দেওয়া থাকে না, কারণ দামি জিনিস বলতে কিছুই প্রায় নেই। একটা কুটকুটে কম্বলের বিছানা, একটা ঝোলা, কমণ্ডুল, ত্রিশূল এইসব রয়েছে। সন্তর্পণে ঘরে ঢুকলেন হারানচন্দ্র। তারপর ঘড়িটা খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও ঘড়িটা পাওয়া গেল না, এমনকি হরিডোমের করটির ভিতরেও নয়। হারানচন্দ্রের মুখ শুকিয়ে গেল। ঘড়ি হারানো তার বড় একটা বদনাম। জটাইতান্ত্রিক পাগল হয়ে গেছে, তার ঘরে ঘড়িটা নেই, সুতরাং এটাও হারিয়েছে বলেই ধরে নেবে লোকে। বাসবনলিনী যে কি কাণ্ড করবেন কে জানে। হারানচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলেন। এই ঘড়িটা হারানোয় তিনি খুব একটা দুঃখ বোধ করছেন না। হারিয়ে থাকলে একরকম ভালোই হবে, আপদ গেছে। কিন্তু বাসবনলিনী তো কোনো ব্যাখ্যাই শুনতে চাইবেন না। দুঃখ এইটাই। হারানচন্দ্র বাড়ি ফিরতে ফিরতে নানা কথা চিন্তা করছিলেন। আচমকাই তার কানের কাছে কে যেন খুব অমায়িকভাবে বলে উঠল, রামরাহা, নানটাং, রামরাহা। আপাদমস্ত চমকে উঠলেন হারানচন্দ্র। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। ডান ধারে মজাখালের সোতা, বাঁ ধারে গর্ডন সাহেবের বাড়ির পাঁচিল। রাস্তা যতদূর দেখা যাচ্ছে ফাঁকা এবং জনশূন্য। হারানচন্দ্র তাড়াতাড়ি হাঁটতে লাগলেন, কিন্তু আচমকাই কে যেন কাছ থেকে ধমকে উঠল, রামরাহা, ক্রাচ ক্রাচ কুচকুচ। বাঁ ধারে গর্ডন সাহেবের বাড়ির ফটক। যারা জানে তারা কদাচ হুট করে বলতে ফটক পেরোয় না, কারণ বাগানে সর্বদা 10-12টা বিভীষণ চেহারার কুকুর পাহারা দিচ্ছে, ঢুকলেই ফেঁচি খেউ করে ধরবে এসে। কিন্তু হারানচন্দ্রের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। রাম 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 জপ করতে করতে তিনি ফটকটা এক ধাক্কায় খুলে ভিতরে ঢুকে প্রাণপণে চেঁচাতে লাগলেন, গর্ডন, ও গর্ডন, বাঁচাও। আশ্চর্য, আজ একটাও কুকুর তেড়ে এলো না। নিঝুম বাড়ি,
কারো কোনো সাড়া শব্দ নেই। হারানচন্দ্র আতঙ্কিত শরীরে দাঁড়িয়ে শুনলেন। বাতাসের মধ্যে ফিসফাস করে নানা রকম কথাবার্তা হচ্ছে। ফটকটা বন্ধ করে হারানচন্দ্র অত্যন্ত দ্রুত বেগে গর্ডনের ওয়ার্কশপের দিকে দৌড়তে লাগলেন। বেশি দূর নয়, বাগানের পূব দিকের পাঁচিল ঘেঁষে মস্ত টানা একটা দোচালা। হারানচন্দ্র গিয়ে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভিতরে নানা বিটকেল যন্ত্রপাতি। একটা বড় অ্যালুমিনিয়ামের গামলায় চাকা আর মোটর লাগিয়ে গামলা মোটর গাড়ি বানিয়েছে গর্ডন। উড়ুক্কু মোটর সাইকেলটাও প্রায় শেষ হয়ে এসেছে। একটা কলের মানুষ তৈরি করছে গর্ডন, সেটাও অর্ধেকটা তৈরি। হাতুড়ি, ছেনি, বাটালি, হাপড় থেকে শুরু করে নানা রকম বৈদ্যুতিক যন্ত্র, রাসায়নিক দ্রব্য কিছুরই অভাব নেই। এই যন্ত্রের জঙ্গলে ঢুকলে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যেতে হয়। হারানচন্দ্র হাঁফাচ্ছিলেন। চারিদিক থেকে হাঁক মারলেন, গর্ডন, বলি ও গর্ডন, আছো নাকি? সাড়া নেই। আচমকা হারানচন্দ্র নিচের দিকে চেয়ে চমকে উঠলেন। পায়ের কাছে মস্ত একটা ম্যাস্টিফ কুকুর ওত পেতে বসে আছে। ওরে বাবা বলে হারানচন্দ্র একটা লাফ মেরে একটা টুলের উপর উঠে পড়লেন। টুলটা ঠকঠক করে নড়তে লাগলো। হারানচন্দ্র চোখ বড় বড় করে আতঙ্কিতভাবে কুকুরটার দিকে চেয়ে রইলেন। কিন্তু কুকুরটার নড়াচড়ার লক্ষণ দেখা গেল না। বহুক্ষণ লক্ষ্য করে হারানচন্দ্র বুঝলেন কুকুরটা জেগে নেই। কিন্তু এত গাঢ় ঘুম কুকুরের কখনো হয় না। শব্দ হলে তো কথাই নেই। অচেনা গন্ধে কুকুর ঘুম ভেঙে লাফ দিয়ে ওঠে। ম্যাস্টিফটা কি তাহলে মরে গেছে? হারানচন্দ্র টুল থেকে নেমে নিচু হয়ে কুকুরটার গায়ে হাত রাখলেন। না, কোনো স্পন্দন নেই। নিচু হয়ে হারানচন্দ্র অতঃপর চারদিকে চেয়ে দেখলেন। তার চক্ষু স্থির হয়ে গেল। টুলের নিচে, বেঞ্চির তলায়, টেবিলের ছায়ায় 10-12টা কুকুর পাথরের মতো স্থির হয়ে বসে আছে। সামনে 2 থাবার মধ্যে নামানো মাথা। হুবহু ঘুমন্ত ভাব, কিন্তু ঘুম নয়, তার চেয়েও গভীর কিছু। হারানচন্দ্রের বুক কাঁপছিল ভয়ে। কুকুরগুলোর হলো কি? ওয়ার্কশপের এক কোণে গর্ডনের নিজস্ব বিশ্রামের জন্য একটা খোপ আছে। হারানচন্দ্র ধীর পায়ে সেদিকে এগিয়ে গেলেন। কাছে গিয়ে একেবারে বাক্যহারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লেন। প্রথমেই নজরে পড়ল টেবিলের উপর রাখা তার ঘড়িটা পড়ে রয়েছে। পাশেই একটা ছোট্ট ডাইস ও অন্যান্য যন্ত্রপাতি। ঘড়িটা বোধহয় খোলার চেষ্টা করেছিল গর্ডন, পারেনি। গর্ডনের টুলটা কাত হয়ে পড়ে আছে মেঝেয়। গর্ডন নিজে পড়ে আছে আর একটু দূরে, চোখ উল্টানো, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। সংজ্ঞাহীন না প্রাণহীন তা ঠিক বোঝা যাচ্ছে না। ঘড়িটা নিয়ে হারানচন্দ্র ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন। তার চেঁচামেচিতে বিস্তর লোক জমা হয়ে গেল। গর্ডনকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হারানচন্দ্র বাড়ি ফেরার পর হৈ হৈ পড়ে গেল। তার হাতে ঘড়ি। ঘড়িটা যে ফিরে আসবে এটা কেউ আশা করেনি। বাসবনলিনী বললেন, ও ঘড়ি আর পড়তে হবে না, এখন থেকে আমার কাছে থাকবে। হারানচন্দ্র বিরস মুখে বললেন, তাই রাখো, ওই অলক্ষণে ঘড়ি আমি কাছে রাখতে চাই না। বাসবনলিনী বিরস মুখে বললেন, অলক্ষণে কেন হবে? সত্য কলকাতা থেকে আদর করে কিনে এনে দিল, অলক্ষণে কিসের? হারানচন্দ্রের দৃঢ় ধারণা ঘড়িটা ভুতুড়ে, কিন্তু সে কথা বললে তার মান থাকে না। তাই গম্ভীর মুখে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে বসে ভাবতে লাগলেন। তার মনে হলো ভূত জিনিসটা সত্যিই আছে। এতদিন প্রমাণ না পেয়ে বিশ্বাস করেননি বটে, কিন্তু এবার হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে। কিন্তু ভয়ের কথা হলো ভূতটা ভয়ঙ্কর শক্তিশালী। যে মানুষ ভূত চড়িয়ে খায় সেই জটাইতান্ত্রিক এই ভূতের পাল্লায় পড়ে পাগলা হয়ে আবল তাবল বকছে। ঘড়িটা জটাইয়ের হাত থেকে কি করে গর্ডনের কাছে গেল সেটা তিনি জানেন না, কিন্তু ঘড়ির ভূত গর্ডনের মতো দশাশয় জোয়ানকেও কাত করে ফেলেছে, তার বিটকেল কুকুরগুলো সহ। এই রকম সাংঘাতিক ভুতুড়ে ঘড়ি বাড়িতে রাখাটা কি ঠিক হবে? বাসবনলিনী খুব ডাক সাইটে মহিলা বটে, কিন্তু ভূতটাও কম তাদর্ত নয়। না, বাসবনলিনীর কাছ থেকে ঘড়িটা নিয়ে তিনি নদীর জলে ফেলে দিয়ে আসবেন, এই ভেবে হারানচন্দ্র উঠতে যাচ্ছিলেন। এমন সময় নিচের তলা থেকে একটা চেঁচামেচি শোনা গেল। হারানচন্দ্র তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখেন
বাইরের ঘরে বাড়ির লোকজন জড়ো হয়ে হাঁ করে দেয়াল ঘড়িটা দেখছে। সেটার কাঁটায় ঘুরছে উল্টো বাগে এবং বো বো করে। হারানচন্দ্র শিউরে উঠলেন। একটা অদৃশ্য হাতি যে এই কাণ্ডটা ঘটাচ্ছে তাতে সন্দেহ নেই। রজগুণহরি হারানচন্দ্রকে একটু আড়ালে নিয়ে গিয়ে মাথা চুলকে বলল, বাবা, গতকাল আমার আর বহুগুণের হাতঘড়ির কাঁটাটা উল্টো দিকে চলছিল। তাছাড়া আরেকটা অদ্ভুত ব্যাপার, গতকাল সকালে কয়েকটা ছবি তুলেছিলাম, একটা ছবিও ওঠেনি, কিন্তু আপনার হাতঘড়িটার ছবি উঠেছে। এসব কি হচ্ছে তা বুঝতে পারছি না। হারানচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে উপরে উঠে এসে রান্নাঘরে উকি দিলেন। আশ্চর্যের ব্যাপারে এই যে নিচের চেঁচামেচি বাঁশবনলিনীর কানে যায়নি। তিনি রান্নাঘরে একটা টুলের উপর বসে কানের কাছে হাত রেখে খুব নিবিষ্ট মনে কি যেন ভাবছেন। হারানচন্দ্র বললেন, শুনছ? বাঁশবনলিনী বিরক্তির স্বরে বললেন, আহ, একটু চুপ করে থাকো। হারানচন্দ্র অবাক হয়ে বললেন, চুপ করে থাকবো কেন? গানটা একটু শুনতে দাও। হারানচন্দ্র হা হয়ে গেলেন। বাঁশবনলিনী গান শুনছেন? এই দুপুরবেলা ঘরের কাজকর্ম ফেলে রেখে গান? তাছাড়া গান বাজনা তিনি পছন্দও করেন না। এমনকি তার শাসনে ছেলেমেয়েরা কেউই গান শেখেনি। সেই বাঁশবনলিনী কিসের গান শুনছেন? গলা খাকারি দিয়ে হারানচন্দ্র বললেন, তা গানটা হচ্ছে কোথায়? আমি তো শুনতে পাচ্ছি না। বাঁশবনলিনী বললেন, হচ্ছে গো হচ্ছে, এই ঘড়িটার ভেতর থেকে। আজকাল কত কলেজে বেরিয়েছে, ঘড়ির মধ্যে রেডিও। গানটাও অদ্ভুত, এত সুন্দর যে গান হয় তা তো জানা ছিল না। ঘড়ি বলে চোখ কপালে তুললেন হারানচন্দ্র। তারপর হাত বাড়িয়ে বললেন, দাও, শিগগির দাও, ওই অলক্ষণে ঘড়ি এক্ষুনি নদীর জলে ফেলে দিয়ে আসা উচিত। বাঁশবনলিনী ফুঁসে উঠে বললেন, তাই বই কি, সত্য কলকাতা থেকে এনে দিয়েছে রেডিও শুদ্ধ ঘড়ি, সেটা নদীর জলে না ফেললে তোমার শান্তি হবে কেন? এত তো ঘড়ি হারালে, এটাকে একটু রেহাই দাও না। ফাপড়ে পড়ে হারানচন্দ্র বললেন, ঘড়িটা ভালো নয়, ওটার জন্য অনেক গোলমাল হচ্ছে। ভালো নয় মানে? কিসের ভালো নয়? আমি তো জন্মে এত ভালো ঘড়ি দেখিনি বাপু, এটার জন্য গোলমালটা কিসের? হারানচন্দ্র জানেন বাঁশবনলিনীকে কোনো কথা বোঝাতে যাওয়া বৃথা। উনি বুঝতে চাইবেন না। ভূতের কথাটাও বলা যাচ্ছে না, কারণ সকলেই জানে যে হারানচন্দ্র ভূত বা ভগবান মানেন না। হারানচন্দ্র তাই সন্তর্পণে বললেন, তাই গানটা কি রকম বলো তো, একটু শোনা যায়? বাঁশবনলিনী একগাল হেসে মুঠোয় ধরা ঘড়িটা হারানচন্দ্রের কানের কাছে এনে ধরে বললেন, শোনো, শুনেই দেখো। হারানচন্দ্র শুনলেন। ঘড়ির ভিতর থেকে বাস্তবে কি মৃদু ও ভারী সুন্দর গান ভেসে আসছে। কতগুলো কিছুই বোঝা যায় না, কিন্তু সেই গান আর বাদ্যযন্ত্রের সুরের মধ্যে সমুদ্রের কল্লোল, বাতাসের দীর্ঘশ্বাস, চাঁদের জ্যোৎস্না, ফুলের গন্ধ সব যেন একাকার হয়ে গেছে। একটু শুনলেই নেশা লেগে যায়, বুকটা ঠান্ডা হয়ে আসে, কেমন যেন। চোখেতে হারানচন্দ্র ঘড়িটা কানের কাছ থেকে সরিয়ে নিয়ে বললেন, এটা এখন থাক। থাকবে কেন? তুমি না শোনো, আমাকে শুনতে দাও। হারানচন্দ্রের মনে পড়ে গেল জটাইতান্ত্রিক, গর্ডন আর কুকুরগুলোর কথা। প্রত্যেকেই এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। জটাই জ্ঞান ফিরে আসার পর থেকে উন্মাদের মতো আচরণ করছে। গর্ডনের জ্ঞান ফিরলে সে কি করবে তা বলা যাচ্ছে না। হারানচন্দ্রের হঠাৎ সন্দেহ হতে লাগলো, ওদের ঘুমিয়ে পড়ার সঙ্গে এই সম্মোহনকারী গানের সম্পর্ক নেই তো? হারানচন্দ্র মাথা নেড়ে বললেন, এ গান শুনো না, সর্বনেশে গান। কি যে বলো, তোমার মাথা ঠিক নেই, দাও আর একটু শুনি। হারানচন্দ্র ঘড়িটা কবজিতে বেঁধে ফেলে বললেন, কটা বাজে সে খেয়াল আছে? শিগগির ভাতটাত বাড়ো, ভীষণ খিদে পেয়েছে। এই কথায় কাজ হলো। কারো খিদে পেয়েছে শুনলে বাঁশবনলিনী বড় অস্থির হয়ে পড়েন। তাড়াতাড়ি কড়াইয়ের ফুটন্ত ডালনাটা হাতা দিয়ে নেড়ে বললেন, যাও, তাড়াতাড়ি সবাই স্নান সেরে এসে বসে পড়ো, দিচ্ছি খেতে। হারানচন্দ্র ঘড়িটা নিয়ে নিঃশব্দে নিজের ঘরে এলেন।
লোহার আলমারিতে ঘড়িটা রেখে আলমারির চাবি নিজের কোমরে গুজে নিশ্চিন্ত হলেন। সারাটা দুপুর হারানচন্দ্র অনেক ভাবলেন। ঘড়িটায় যে রেডিও বা ওই জাতীয় কিছু থাকতে পারে এটা তার অসম্ভব মনে হলো না। কিন্তু সত্য গুণহরি কলকাতায় চলে গেছে, সে এমন কথা বলে যায়নি যে ঘড়িটার রেডিও ফিট করা আছে। আর রেডিওই যদি হবে তো তার ব্যান্ড কোথায়, কোন সেন্টারের কথা এবং গান শোনা যাচ্ছে? আর সেই গান বা কথা বোঝা যাচ্ছে না কেন? ঘড়িটা যার হাতে যাচ্ছে সেই অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ছে কেন? রহস্যটা কি? বিকেলে হারানচন্দ্র হাসপাতালে দুই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে আরও অবাক। পাশাপাশি দুটো বেডে জটাই আর গর্ডন বসে আছে, দুজনেরই মুখে হাসি। তারা পরস্পরের সঙ্গে খুব নিবিষ্টভাবে কথাবার্তা বলছে। হারানচন্দ্র কাছে গিয়ে শুনলেন, জটাই বলছে, রাম রাহা খ্রাচ খ্রাচ। গর্ডন জবাব দিল, রেডাকালি খুচখুচ। দুজনের কেউই হারানচন্দ্রকে বিশেষ পাত্তা দিল না। হারানচন্দ্রের মাথাটা ঘুরছিল। কোনো রকমে সামলে নিয়ে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এলেন। দাদু ঘড়ি নিয়ে ফিরেছে, এতে লাটু নিশ্চিন্ত হতে পারেনি। ঘড়িটা সম্পর্কে তার কৌতূহল বরং 10 গুণ বেড়ে গেছে। নিত্যদাসের কথায় একটু আভাস পেয়েছিল লাটু। তারপর জটাই দাদুর থানে যে কাণ্ড দেখল তা কহতব্য নয়। সেখানে চুরুটের গন্ধ ছিল, অর্থাৎ জটাই দাদুর কাছে গর্ডন সাহেব গিয়েছিল অবশ্যই। এরপরই খবর পাওয়া গেল গর্ডন সাহেব আর তার কুকুরগুলো সমেত অজ্ঞান হয়ে পড়ে আছে ওয়ার্কশপে। সবচেয়ে বড় কথা হলো এই সব রহস্যজনক কাণ্ডের সঙ্গে ঘড়িটার কোথাও একটা যোগসূত্র থেকেই যাচ্ছে। সুতরাং লাটু তককে তককে ছিল। আড়াল থেকে সে দাদু আর ঠাকুমার সব কথাই শুনেছে। দাদু যে ঘড়িটা লোহার আলমারিতে রেখে চাবি কোমরে গুজল এটাও সে লক্ষ্য করেছে। অ্যানুয়াল পরীক্ষার পর এখন স্কুলে লম্বা ছুটি, দুপুর আর কাটতেই চায় না। তবু মটকা মেরে পড়ে থেকে সে দুপুরটা কাটালো। হারানচন্দ্র যখন বিকেলে বেরোনোর জন্য তৈরি হতে উঠলেন তখন সেও উঠে পড়ল। একটা সুবিধা হলো এই যে হারানচন্দ্রের বড় ভুলো মন। কাপড় বদলানোর সময় চাবির গোছাটা যে টেবিলে রাখলেন সেটা পরক্ষণেই বেমালুম ভুলে গেলেন। সুতরাং দাদু বেরিয়ে যাওয়ার পর লাটু গিয়ে টেবিলের উপর চাবিটা পেয়ে আলমারি খুলে ঘড়িটা বের করল। ঘড়িটা বেশ বড় সড়ো, সাধারণ ঘড়ির মতো নয়, দেখতে ভারী বিদঘুটে। 12টার জায়গায় 24টা ঘর। তাছাড়া ডায়ালের ওপর আরও কয়েকটা ছোট ডায়াল এবং কাঁটা রয়েছে। অনেক চেষ্টা করেও সময়টা ধরতে পারল না লাটু। কোনো রহস্যময় কারণে বাড়ির সব ঘড়ি দুপুর থেকে উল্টো বাগে ঘুরছে। লাটুর 2 কাকা রজগুণহরি আর বহুগুণহরি বারবার ঘড়িতে দম দিয়ে এবং মিলিয়ে কিছুই করতে পারছে না। শুধু দাদুর এই ঘড়িটা ঘড়ির মতোই সমানে চলছে বটে, কিন্তু ঘর বেশি থাকায় সময় ধরা যাচ্ছে না। লাটুর একটা নিজস্ব টুলবক্স আছে, তাতে খুদে স্ক্রুড্রাইভার, উকো, হাতুড়ি, নানা রকম যন্ত্রপাতি। বাক্সটা নিয়ে লাটু সোজা গিয়ে ঢুকলো বড় কাকার ডার্ক রুমটায়। ডার্ক রুমে ঢুকে লাটু দরজা বন্ধ করে দেয়, তারপর বাতি জ্বালানোর সুইচের দিকে হাত বাড়ায়। কিন্তু মজা হলো, দরজা বন্ধ করার পর ডার্ক রুমে যেরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ার কথা সেরকম অন্ধকার হয়নি। বেশ স্নিগ্ধ একটা আলোয় ঘরের সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। লাটু সুইচ টিপতে হাত বাড়িয়ে অবাক হয়ে থেমে চারদিকে চেয়ে দেখতে থাকে। এই ডার্ক রুমে সে প্রায়ই ঢোকে এবং কাকার ফটোগ্রাফির অনেক কাজে সাহায্য করে, কাজে ঘরটা তার খুবই পরিচিত। এত আলো এ ঘরে থাকার কথা নয়, এরকম আলো লাটু কখনো দেখেনি। চোখ কচলে লাটু ফের ভালো করে তাকালো, চারদিক খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করল। আসলে আলোটা কিরকম তা সে বুঝতে পারল না। সূর্যের আলোর রং সাদা, ফ্লুরোসেন্ট বাতির রং নীলাভ, বাল্বের আলো হলুদ রঙা, কিন্তু এই আলোটার কোনো রং নেই। এমনকি আলোটা যে জ্বলছে তাও বোঝা যাচ্ছে না। কিন্তু এক আশ্চর্য কার্যকারণে ঘরের প্রত্যেকটা জিনিসই স্পষ্ট দেখা যাচ্ছে। লাটু অবাক হলো, একটু ভয় ভয়ও করতে লাগলো। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সে ব্যাপারটা বুঝবার চেষ্টা করল। হঠাৎ খুব কাছ থেকে কে যেন বলে ওঠে, ওরা সব পাজি লোক, ওরা সব পাজি লোক।
লাটু এত চমকে ওঠে যে হাত থেকে ঘড়িটা প্রায় পড়েই যাচ্ছিল। ভালো ক্রিকেট খেলে বলে এবং কখনো ক্যাচ ফসকায় না বলে বড় বড় ঘড়িটাকে ফের ধরে ফেলল সে। তারপর তাড়াতাড়ি দরজা খুলে বেরোনোর চেষ্টা করতে লাগলো। খুব মোলায়েম গলায় কে যেন ফের বলে ওঠে, ভয় পেও না, তোমার সঙ্গে কথা আছে। লাটুর বুকের ভেতরটায় দমাস দমাস শব্দ হতে থাকে, গলা শুকিয়ে যায়। সে চারিদিকে চেয়ে কাউকেই দেখতে পায় না, হাত পা ঝিমঝিম করছে ভয়ে। সে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। অশরীরী গলার স্বর ফের বলে ওঠে, দরজার ছিটকিনিটা তুলে দাও। লাটুর হাত পা যদিও ভয়ে কাঁপছে, তবু তার মনে হয় এই আদেশ পালন না করলেই নয়। সে লক্ষ্মী ছেলের মতো ছিটকিনিটা তুলে দেয়। ফের আদেশ হয়, চেয়ারে বসো। লাটু ডার্ক রুমের কাঠের চেয়ারটায় কাঠের পুতুলের মতোই বসে পড়ে। এবার ঘড়িটার দিকে তাকাও। লাটু হাতে ধরা ঘড়িটার কথা একদম ভুলে গিয়েছিল। ঘড়িটা তার মুঠোতেই ধরা রয়েছে। সে মুঠো খুলে ঘড়িটার দিকে তাকিয়ে ভারী অবাক হয়ে যায়। ঘড়ির মস্ত ডায়ালটার চেহারা একদম পাল্টে গিয়েছে। ঘড়ির কাঁটাগুলো আর দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁচটা একদম ঘষা কাচের মতো অস্বচ্ছ, তবে কাঁচটা খুব উজ্জ্বল। লাটু ঘড়িটার দিকে মুখ নিচু করে চেয়ে থাকতে থাকতে কেমন যেন নিবিষ্ট হয়ে পড়ে। তার মনে হয় এক্ষুনি কিছু একটা ঘটবে। কি ঘটবে তা সে অবশ্য জানে না। ঘড়ির উজ্জ্বল কাঁচটা ধীরে ধীরে হলুদ রং ধরল, ফের আস্তে আস্তে নীলচে হয়ে গেল, তারপর সাদাটে হতে লাগলো। লাটু হা করে চেয়ে থাকে। একবার ভয়ে ঘড়িটা ফেলে দিতে চাচ্ছিল। সেই অশরীরী স্বর সঙ্গে সঙ্গে বলে ওঠে, ফেলো না, তাকিয়ে থাকো, আমাকে দেখতে পাবে, ভয় নেই। আপনি কে? আমি একজন, চিনবে না। আপনি কোথা থেকে কথা বলছেন? অনেক দূর থেকে। কত দূর সেটা তুমি ধারণাও করতে পারবে না। আমি ভয় পাচ্ছি যে। ভয় নেই, তুমি হবে আমার প্রতিনিধি। প্রতিনিধি? কিসের প্রতিনিধি? আমার প্রতিনিধি হয়ে তোমাকে একটা কাজ করতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে থাকতে বলছেন কেন? আমাকে দেখতে পাবে, তাকিয়ে থাকো, আমার ছবি ফুটে উঠবে। লাটু তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড বাদে ধীরে ধীরে ঘড়ির কাছে একটা মুখের আদল ফুটতে থাকে। ভারী অদ্ভুত মুখ, খুব লম্বা, গাল ভাঙা কর্কশ একটা মুখ, চোখ দুটো গর্তের মধ্যে, মাথায় একটা হুডওয়ালা টুপি কপাল ঢেকে আছে। মানুষেরই মুখ, তবে এরকম মুখ সচরাচর দেখা যায় না। অনেকটা আব্রাহাম লিঙ্কনের মতো, তবে আরও ধারালো, আরও বুদ্ধিদীপ্ত, কিন্তু মুখটার মধ্যে একটা অমানসিকতাও আছে। লাটু ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে সম্মোহিতের মতো ঘড়ির পর্দায় চেয়ে থাকে। ছবির মুখটা নড়ল এবং স্পষ্ট ও পরিষ্কার স্বর কানে এলো লাটুর, আমাকে দেখতে পাচ্ছ? আগে হ্যাঁ। আমি তোমাদের ভাষা জানি না, আমি যে ভাষায় কথা বলছি সেটা কি তোমার ভাষা? হ্যাঁ, আপনি বাংলা ভাষায় কথা বলছেন। লোকটা হাসল, বলল, মোটেই নয়, আমি নিজের ভাষায় কথা বলছি, তবে একটা অনুবাদ যন্ত্র আমার সব কথা তোমার ভাষায় অনুবাদ করে দিচ্ছে। তোমাদের ভাষা শিখতে যন্ত্রটার বেশ সময় লেগেছে। এত বিদঘুটে ভাষা কেন তোমাদের? লাটু কি বলবে? সে মন্ত্রমুগ্ধের মতো শুধু চেয়ে থাকে। লোকটা জিজ্ঞেস করল, দাড়িওয়ালা ফর্সা আর লম্বা চেহারার যে লোকটার কাছে ঘড়িটা এর আগে ছিল, সে কে বলতো? লাটু বলল, গর্ডন সাহেব। আর তার আগে লম্বা চুলওয়ালা আর দাড়িওয়ালা লোকটা? জটাই তান্ত্রিক। ওরা কেমন লোক? ভালো লোক। ছবির লোকটা হাসল, বলল, ওরা দুজনেই আমাদের এই ঘড়িটা খুলবার চেষ্টা করেছিল। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ওটা খুব বিপজ্জনক। তুমি কখনো ঘড়িটার খুলবার চেষ্টা করো না। যদি করো তাহলে যন্ত্রই তার প্রতিশোধ নেবে, যেমন ওদের উপর নিয়েছে। ওদের কি হয়েছে? খুব বেশি কিছু নয়, আমরা ওটাকে বলি যন্ত্র সম্মোহন। আমাদের যন্ত্র ওদের সম্মোহিত করে রেখেছে। যতদিন সম্মোহন থাকবে ততদিন ওরা আমাদের ভাষায় কথা বলবে। আমাদের যন্ত্র যেরকম তরঙ্গ সৃষ্টি করবে
সেরকমই চিন্তা করবে, ওদের নিজস্ব সত্তা থাকবে না। সম্মোহন কাটবে না? কাটবে, সে ব্যবস্থা আমরা করব, চিন্তা করো না। কিন্তু তোমার সঙ্গে জরুরি কথা আছে। বলুন। আমাদের হয়ে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাদের একজন লোক আমাদের সঙ্গে দারুণ বিশ্বাসঘাতকতা করেছে। ওই যে যন্ত্রটা তোমার হাতে রয়েছে, ওটা কিন্তু ঘড়ি নয়, অত্যন্ত জরুরি একটা যন্ত্র, বিজ্ঞানের এক আশ্চর্য আবিষ্কার। ওই বিশ্বাসঘাতক যন্ত্রটি নিয়ে পালিয়ে যায়। সে গিয়ে তোমাদের পৃথিবীতে আশ্রয় নিয়েছে। তবে বুঝতে পারছি পৃথিবীতে নামবার সময় সে কোনো দুর্ঘটনায় পড়ে এবং যন্ত্রটি তার হাতছাড়া হয়ে যায়। নানা হাত ঘুরে এখন ওটি তোমাদের হাতে এসেছে। আমরা যন্ত্রটা ফেরত চাই। লাটু অবাক হয়ে বলে, বেশ তো, ফেরত নিন। ছবির লোকটা হাসল, বলল, অত সহজ নয়। আমরা এখন মহাকাশের যেখানে রয়েছি সেখান থেকে তোমাদের গ্রহে পৌঁছাতে অন্তত 7 দিন লাগবে। ততদিনে ওই দুষ্টু লোকটা চুপ করে বসে থাকবে না, সে পাগলের মতো যন্ত্রটা খুঁজে বেড়াচ্ছে। লাটু ভয় পেয়ে বলে, তাহলে কি হবে? তুমি কি খুব ভীতু? আমি ছোট্ট একটা ছেলে তো, গায়ে বেশি জোরও নেই। আমরা ছোট ছেলেই তো চাই। এ কাজ তোমাদের গ্রহের বড় মানুষেরা পারবে না। বড়দের মনে নানা রকম সংশয়, সন্দেহ ইত্যাদি আছে, বাচ্চাদের ওসব নেই। এই কাজে আমরা তোমাকেই নিয়োগ করছি। মাত্র 7 দিন লোকটার চোখে ধুলো দিতে হবে। তোমাদের পৃথিবীর দিন রাত্রির হিসেব 7টা দিন। লোকটা কি করতে চায়? লোকটা ওই যন্ত্রটা দখল করতে চায়। একবার হাতে পেলেই সে আমাদের নাগাল এড়িয়ে পালিয়ে যাবে। সে নানা রকম প্রযুক্তি আর যন্ত্রবিদ্যা জানে। অসম্ভব ধূর্ত এবং নিষ্ঠুর। সে যে মহাকাশযানটি নিয়ে পালিয়ে গেছে সেটিকে সম্ভবত তোমাদের কোনো সমুদ্রের গর্ভে লুকিয়ে রেখেছে। আমাদের সন্ধানী শব্দ তরঙ্গ দিয়ে কিছুতেই সেটার হদিস করতে পারিনি। আমাদের বিশ্বাস পৃথিবীতে নামবার সময় সে কোনো দুর্ঘটনায় পড়েছিল, ফলে ওই মহামূল্যবান যন্ত্রটা তার হাতছাড়া হয়। কিন্তু দুর্ঘটনা খুব গুরুতর নয়, সে বেঁচে আছে। লোকটার নাম কি? দেখতে কেমন? তার নাম অবশ্য সে পাল্টে ফেলেছে, তবে আমরা তাকে রামরাহা বলে ডাকি। দেখতে অনেকটা আমার মতো, কিন্তু সে ইচ্ছে মতো চেহারা পাল্টাতে পারে। তবু বলে রাখি, তোমাদের হিসেবে সে প্রায় 6 ফুট লম্বা, স্বাস্থ্য ভালো। সে ঘন্টায় 100 মাইল বেগে দৌড়াতে পারে, 10 ফুট উঁচু লাফ দিতে পারে। তোমাদের গ্রহের গড়পড়তা মানুষদের 10 জনকে সে একাই কাবু করতে পারবে। ব্রুসলি বা মোহাম্মদ আলী তার কাছে কিছুই নয়, কিন্তু এসব তেমন বিপজ্জনক নয়। তার কাছে যে মারণাস্ত্র আছে তা দিয়ে সে পৃথিবীকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে। তাছাড়া তার বুদ্ধি ক্ষুরোধার, বিজ্ঞান সে ভালোই জানে। যে কোনো বস্তুর অণুর গঠন বলে দিয়ে সে অন্য বস্তু তৈরি করতে পারে। মাটিকে সোনা, জলকে পেট্রোল বানানো তার কাছে ছেলে খেলা। তার কাছে আছে বিবিধ রশ্মি যন্ত্র, অর্থাৎ সে নিজের চারধারে এমন রশ্মি সৃষ্টি করতে পারে যাতে তোমরা তাকে দেখতে পাবে না, কিন্তু সে তোমাদের স্পষ্ট দেখতে পাবে। তোমাদের যেসব সেকেলে অস্ত্রশস্ত্র আছে, অর্থাৎ বন্দুক, রিভলভার, মেশিন গান বা বোমা, সেগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের তুলনায় সে অতি মানুষ। শারীরিক গঠন, বুদ্ধি, ক্ষিপ্রতা কোনোটাতেই তোমাদের কেউ তার 100 ভাগের 1 ভাগও নয়। যন্ত্রবিদ্যায় তোমরা তার হাঁটুর সমান। তাহলে কি করে তার সঙ্গে পারবো? আবার বলছি, ভয় পেও না। ভয় পেলে বুদ্ধি স্থির থাকে না। আমাদের ধারণা সে এখন তোমাদের কোনো সমুদ্রের গর্ভে তার মহাকাশযানে বিশ্রাম নিচ্ছে, হয়তো টুকটাক কিছু মেরামতো সেরে নিচ্ছে। তারপরই সে ওই যন্ত্রটার খোঁজে বেরোবে। যন্ত্রটা খুঁজে পেতে তার কোনো অসুবিধাই হবে না, কারণ ওই যন্ত্র সর্বদাই বিকিরণ করছে আর তার কাছে আছে চমৎকার সন্ধানী যন্ত্র। তবে সে প্রথমেই দুম করে কিছু করে বসবে না। সে জানে কোনো বিস্ফোরণ ঘটালে বা শব্দ তরঙ্গ কিংবা রশ্মি যন্ত্র চালু করলে আমরা তার সন্ধান পেয়ে যাব। কাজেই সে স্বাভাবিক সব পন্থা নেবে, নানা রকম বুদ্ধির চাল চালবে। আজ এ পর্যন্তই। পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস ভুতুড়ে ঘড়ি, আজ 2য় পর্ব।
গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।